হচ্ছে ইংলিশ সিলেবাসটাও দিছিলাম মনে হয়, তাহমিদ তারও দেখি আর একবার। সেকেন্ড পেপার তো আছে। প্রথম টপিক হচ্ছে আমাদের ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স। তার মানে একটা ইলেকট্রোলাইটিক সাবস্টেন্সের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি কিভাবে কন্ডাক্ট করে তার জন্য। আচ্ছা, তো প্রথম দিকে এই কনসেপ্ট গুলো আমাদের সিলেবাস এখন আর নাই। স্লাইডে যেগুলো দেখতে পাচ্ছি এগুলা নাই নাই মানে এই কন্ডাক্টর এখান দিয়ে নাই, আয়নিক নাই। তো এখান থেকে আমরা শুরু করতেছি। এখানে মোটামুটি আইডিয়া আমাদের কাছে আছে। আমরা 19-এ যা জানতাম ফার্স্ট টপিকটা মোটামুটি ওইটার রিভিউটাই, যে এখানে একটা সলিউশন থাকে। হ্যাঁ, সলিউশন হিসেবে এখানে ধরে নেওয়া হয়েছে C+ আর A-। দেখতে পাচ্ছ ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স হিসেবে NaCl এর এক্সাম্পল চিন্তা করতে পারো আর কি। ক্যাটায়ন দেখে C+ আর অ্যানায়নের জন্য হচ্ছে A-। তো এই সলিউশনটা হচ্ছে একটা Ca সলিউশন। এর মধ্যে ক্যাটায়ন যেটা সেটা চলে যাবে ক্যাথোডে, এবং ক্যাথোডে গিয়ে কি হবে, আমরা ক্যাথোড আর অ্যানোডকে অলওয়েজ ডিফাইন করব যে অক্সিডেশন আর রিডাকশনের বেসিসে। অলওয়েজ এই ডেফিনেশনটা অলওয়েজ কনস্ট্যান্ট। যেখানে অক্সিডেশন হবে সেটাই অ্যানোড, যেখানে রিডাকশন হবে সেটাই ক্যাথোড। তো এখানে এই C+ সে ইলেকট্রন একসেপ্ট করতেছে। ইলেকট্রন একসেপ্ট করাকে আমরা কি বলি? রিডাকশন। সো এই ক্যাথোডে রিডাকশন ঘটনাটা ঘটতেছে, আর অ্যানোডে সে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। আমরা জানি ইলেকট্রন ছেড়ে দেওয়াকে আমরা বলি অক্সিডেশন, এবং সেটা হচ্ছে অ্যানোডে। এটা হচ্ছে তার একদম বেসিক প্রিন্সিপাল বা মূল নীতিটা। আচ্ছা, এবার আসি ফ্যারাডের ফার্স্ট ল বলার আগে আরো কিছু দেখানো দরকার। তাহলে বইটা বইকে আর কিছু আছে কিনা এখন দেখে নেই। এগুলা পড়া লাগবে না, হ্যাঁ। তোমরা পড়া শুরু করবা হচ্ছে এই 4.2 থেকে। 4.1 পড়া লাগবে না। 4.2 থেকে কন্ডাক্টেন্স অফ কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রোলাইসিস, এখান থেকে পড়া শুরু করবা। আচ্ছা, এই জিনিসটা অলরেডি আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়ছি, যে জি এটা দিয়ে কি বোঝায়। সিমেন্স এটা কিসের একক বলতো? লাস্ট চ্যাপ্টারে পড়লাম আমরা কন্ডাক্টেন্সের। তো এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ইনভার্স, এটা আমরা জানি, এবং কন্ডাক্টেন্সের ইউনিট দেখছিলাম সিমেন্স। তো এটার আরো কিছু নাম আছে। নামটা কি রকম? মোহ। এটা কেমনে আসলো? রেজিস্ট্যান্সের ইনভার্স যেহেতু কন্ডাক্টেন্স, এবং রেজিস্ট্যান্সের ইউনিট যেহেতু ওহম, সো এটাকে উল্টায় উল্টায় লিখলে MHO। এটা হচ্ছে কন্ডাক্টেন্সের একটা ইউনিট। আমাকে যখন ভাই পড়েছিলাম ভাবছি আমার সাথে ফাইজলামি করতেছে, পরে দেখলাম যে না, আসলে এটা হচ্ছে মোহ। তো মোহ হচ্ছে ওহম ইনভার্স। তো 1 সিমেন্স ইকুয়াল টু 1 ওহম ইনভার্স, আর 1 ওহম ইনভার্স 1 মোহ। এটা ক্লিয়ার তো, তাই না? বাট এই মোহ কিন্তু কোনো এসআই ইউনিট না। হ্যাঁ, সিজিএস আমরা যেটা চ্যাপ্টার 3-তে পড়ছিলাম সিমেন্স, ওটাই কিন্তু এসআই ইউনিট। এসআই ইউনিট হচ্ছে সিমেন্স, আমরা যেটা পড়ে আসছি এতদিন। আর আজকে যেটা শিখলাম মোহ, এটা হচ্ছে সিজিএস ইউনিট। দুটাই জানা থাকা ভালো আর কি। 1 সিমেন্স আর 1 মোহ একই, এদের রিলেশন 1:1, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো হঠাৎ করে আমরা মোহ কেন শিখতেছি? বিকজ সলিড কন্ডাক্টরের বেলায় আমরা আসলে রেজিস্ট্যান্স হিসাব করি, আর লিকুইডের বেলায় বা ইলেকট্রোলাইটিক সাবস্টেন্সের বেলায় আমরা হচ্ছে রেজিস্ট্যান্স ক্যালকুলেট না করে কন্ডাক্টেন্সটা মাপি। এটাই। আচ্ছা, আর কিছু কি দেখার আছে এখানে? দাঁড়াও দেখি। হ্যাঁ, এবার এই যে কন্ডাক্টেন্সের কিছু ক্লাসিফিকেশন দেখবো আমরা। কন্ডাক্টেন্সের ক্লাসিফিকেশন বলতে কি বোঝাচ্ছি, যে বিভিন্ন ওয়েতে কন্ডাক্টেন্স মেজার করা হয়। কিছু নাম আছে এদেরকে। একটাকে বলা হয় স্পেসিফিক কন্ডাক্টেন্স, যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে কাপ্পা দিয়ে। আরেকটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, যেটাকে প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে। আরেকটা হচ্ছে মোলার কন্ডাক্টেন্স, যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে মিউ দিয়ে। আচ্ছা, তো
প্রথম কথা এগুলা আর ইকুয়াল টু রো এল বাই এ, এগুলো আমরা জানি আর ইকুয়াল টু রো এল বাই এ। তো আমরা রো এর ডেফিনিশন কেমনে দিতাম মনে আছে নিশ্চয়ই, যে যখন ইউনিট লেন্থ আর ইউনিট এরিয়ার কিছু একটা থাকে তখন তাদের মধ্যে যে রেজিস্ট্যান্স এটাকে আমরা রো বলতাম, স্পেসিফিক রেজিস্টিভিটি। আর এই রো এর যে ইনভার্স তাকে বলা হয় হচ্ছে কাপ্পা। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই কাপ্পাটা হচ্ছে একটা সিজিএস ইউনিট, দ্যাটস ওয়াই আমরা সবকিছুকে সেন্টিমিটারে প্রকাশ করি, মিটারে না। এল এর ভ্যালু আমরা 1 মিটার ধরি না, এখানে 1 সেন্টিমিটার ধরি। এরিয়া 1 মিটার স্কয়ার ধরি না, 1 সেন্টিমিটার স্কয়ার ধরি। এগুলা ধরার পর আর এর যে ভ্যালু সেটাকে বলা হচ্ছে রো, আর রো এর যে ইনভার্স এটাকে বলা হয় কাপ্পা, এবং কাপ্পার ভ্যালু হচ্ছে 1 বাই রো। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। একটু এই প্রথম যে পয়েন্টটা স্পেসিফিক কন্ডাক্টেন্স কাপ্পা, এটা একটু জাস্ট তোমাদের বই থেকে একবার একটু রিডিং করো। তোমরা যে বই ফলো করতেছো এটা ইংলিশ ভার্সন থেকে একবার রিডিং করো, কোনো কনফিউশন থাকলে আমাকে বলো। বুঝতে কোনো সমস্যা হয় নাই তো না? দেখি হচ্ছে, আচ্ছা প্রথমটা গেল হচ্ছে আমাদের স্পেসিফিক কন্ডাক্টেন্স, এরপর আসে হচ্ছে ইপি। আচ্ছা একটা নিয়ে কি কথা বলছে? আচ্ছা তোমরা কি হাজারি স্যারের বই ফলো করতেছো নাকি অন্য কোনো বই? আচ্ছা ঠিক আছে, এগুলো তো কি দরকার আছে দেখো, আচ্ছা দরকার নাই, দরকার না, এগুলো দরকার নাই। এখানে এক্সট্রা কথাবার্তা বলছে, এগুলো আর আমাদের দরকার নাই। তোমাদের কাছে কি অন্য কোনো বই আছে সেকেন্ড পেপারের হাজারি স্যার ছাড়া এখন? কারো কাছে আছে? এখানে অনেক ম্যাথটা তো দিছে, বাট এই ম্যাথ গুলা থেকে কখনো পরীক্ষাতেও আসে না, অ্যাডমিশনেও আসে না, সো আপাতত আমরা এগুলো স্কিপ করতেছি এই টপিকের ম্যাথ গুলা। আমাদের জাস্ট যতটুকু জানতে হবে সেটা হচ্ছে এই যে লাস্টে যে কথাবার্তাগুলো লেখা, যেগুলো অলরেডি আমরা জানি, একটা সলিউশনে সোডিয়াম থাকে, ক্লোরাইড থাকে, মানে একটা ক্যাটায়ন থাকে একটা অ্যানায়ন থাকে। ক্যাটায়নটা হচ্ছে ক্যাথোডে চলে যায়, ক্যাথোডে গিয়ে তার রিডাকশন ঘটে, আর অ্যানায়ন গুলা অ্যানোডে চলে যায় এবং অ্যানোডে গিয়ে তাদের অক্সিডেশন ঘটে। দ্যাটস ইট, একটু জানাই আমাদের ইনাফ। পজিটিভ চার্জ গুলো ক্যাটায়ন, নেগেটিভ চার্জ অ্যানায়ন, এটা তো জানা জিনিস। আচ্ছা এইখানে খালি আমাদের একটা, এই ক্লাসিফিকেশন গুলো এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট, স্লাইডেও দেখছিলাম এগুলো। এই যে এই জিনিসটা যে অ্যানোডে কে যাবে আর ক্যাথোডে কে যাবে, এটা আসলে মুখস্থ করার দরকার নাই, তোমাকে সলিউশন দেখলেই বুঝতে পারবো কিনা আমরা একটু দেখি। যেমন এখানে পজিটিভ হচ্ছে সোডিয়াম, নেগেটিভ ক্লোরিন, তো অ্যানোডে ক্লোরিন প্রডিউস হবে আর ক্যাথোডে সোডিয়াম, এটা কি তোমরা বুঝতে পারতেছো? জি ভাইয়া। তারপর আচ্ছা এখানে একটা জিনিস, প্রথমটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে মেল্টেড। সেকেন্ডটা সোডিয়াম ক্লোরাইডের সলিউশন। হ্যাঁ, তো সোডিয়াম ক্লোরাইডের সলিউশন মানে এখানে কোন কোন আয়ন প্রেজেন্ট এই সলিউশনটাতে? ওয়াটার আয়ন আছে। সোডিয়াম এইচ প্লাস, ক্লোরিন ও এইচ মাইনাস। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে হাইড্রোজেনের, হাইড্রোজেন যেহেতু রিঅ্যাক্টিভিটি সিরিজে সোডিয়ামের অনেক নিচে, তো দ্যাটস ওয়াই এখানে হাইড্রোজেনটা পাওয়া যাবে ক্যাথোডে। আচ্ছা এরপর কপার সালফেট, সহজ কথা, কপার পজিটিভ, দ্যাটস ওয়াই ক্যাথোডে কপার পাওয়া যাবে, সালফেট নেগেটিভ। বাট সালফেট এখানে সালফেটটা ইয়া হয়ে শুধুমাত্র অক্সিজেনটা পাবো আমি, অ্যানোডে শুধুমাত্র অক্সিজেন গ্যাসটা পাবো, এটা একটু মনে রাখতে হবে। PbCl2 ক্যাথোডে পিবি পাওয়া যাবে, অ্যানোডে ক্লোরিন পাওয়া যাবে, H2SO4 ক্যাথোডে H2 পাওয়া যাবে, অ্যানোডে সালফেট পাওয়া যাবে। এই গেল হচ্ছে আমাদের ইলেকট্রোলাইসিস। আমাদের ফার্স্ট যে কনসেপ্টটা ছিল কন্ডাকশন ইন ইলেকট্রোলাইসিস, এটা মোটামুটি আমরা ব্যাখ্যা করলাম, মোস্ট অফ দ্য থিংস আমাদের জানা ছিল।
এটা তো 9 10 এর কনসেপ্ট মূলত, এখান থেকে খুব একটা প্রশ্ন বেশি আসে না, প্রশ্ন আসে টপিক হচ্ছে এগুলা। সো এখন আমরা প্রথমটাতে ঢুকতেছি, এটা একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে একটু ঝামেলা আছে, একটু মাথা খাটাইতে হবে। কনসেপ্টটা দেখো, ফ্যারাডের ফার্স্ট ল এক্সপ্লেইন করে আমরা ইলেকট্রোলাইসিসের পরিমাণটা বর্ণনা করতে পারবো। তো এখানে আসলে কিসের পরিমাণ জানতে চাচ্ছে? পরিমাণটা হচ্ছে এই যে একটা ইয়া থাকে, এখানে একটা অ্যানোড থাকে, ক্যাথোড থাকে, আমি একটা ব্যাটারি দিয়ে তাদেরকে কানেক্ট করি। এই ক্যাথোডে যে আমি সোডিয়াম পাই না, এই সোডিয়ামটা কতটুকু পাবো, তার পরিমাণটা কত, এটা এখন আমি মেজার করা শিখবো উইথ ফ্যারাডেজ ল। কাজটা কি বুঝতে পারছো? কি মাপতেছি এখানে আমরা? ওকে, আমরা শুরু করি। তো ফ্যারাডে আমাদের যে কথাটা বলছে, কোন একটা ইলেকট্রোলাইসিস প্রসেসে ইলেকট্রোডে কতটুকু সাবস্টেন্স প্রডিউস হবে সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ চার্জ বা কারেন্ট। আবার বলি, কোন একটা ইলেকট্রোলাইসিস প্রসেসে কতটুকু পদার্থ পাওয়া যাবে, কতটুকু পদার্থ মানে কি, কত পরিমাণ, সো ডব্লিউ, সেটা প্রপোর্শনাল কার উপর? প্রপোর্শনাল কারেন্টের উপর। কতটুকু চার্জ ক্রিয়েট হচ্ছে, তার মানে ডব্লিউ প্রপোর্শনাল টু কিউ। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো কিউ ইকুয়াল টু ডব্লিউ প্রপোর্শনাল টু কিউ, তার মানে এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে, সেটাকে আমরা লিখি জেড দিয়ে। এই জেড এর কাজটাকে একটু পরে আসতেছি আমরা। আর কিউ মানে আমরা কি জানি? আইটি জানি না, তাহলে এটাও লিখতে পারি চাইলে, ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি। এটাই হচ্ছে ফ্যারাডেজ ফার্স্ট ল। গেল। এখন এটা আমরা কেমনে ইউজ করব? এখন নরমাল কেসে কি হয় যে কনস্ট্যান্টের ভ্যালু আমরা দিয়ে দেওয়া থাকে, সুন্দর করে কনস্ট্যান্টের ভ্যালু বসায় দিই, ম্যাথ করে ফেলি। এখানে আবার তা না। এই যে কনস্ট্যান্ট জেড, এটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এটার একটা ভ্যালু আছে আবার। এই ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টের ভ্যালু আমাদের বের করতে হয়, সেটা দেখাচ্ছি। জেড ইকুয়াল টু হচ্ছে এম বাই এনএফ। এম বাই এনএফ, এম দিয়ে কি বোঝানো হয়? অ্যাটমিক মাস। এন দিয়ে বোঝানো হয় কি, সে কতগুলা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে। ফর এক্সাম্পল সোডিয়াম, সোডিয়াম কতগুলা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে? একটা। তাহলে সোডিয়ামের জন্য এন এর মান হবে 1। যদি ম্যাগনেসিয়াম হয়, ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে? 2টা। তাহলে ম্যাগনেসিয়ামের জন্য এন এর মান হবে 2। আর এই যে ফ্যারাডেজ কনস্ট্যান্ট এফ, সেটা ইকুয়াল টু হচ্ছে 96500। এই ভ্যালুটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ভ্যালুটা কি বললেন? এন হচ্ছে ভাই কতগুলা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে সে, যার জন্য মাপতেছি, মানে যার পরিমাণ মাপতেছি। এখানে আমি কি মাপতেছি আসলে? ক্যাথোডে কতটুকু সোডিয়াম জমা হবে বা ম্যাগনেসিয়াম জমা হবে বা অ্যালুমিনিয়াম জমা হবে। তো সোডিয়ামে একটা সোডিয়াম কয়টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে? একটা। দ্যাটস এখানে এর ভ্যালু 1 হইতো। যদি ম্যাগনেসিয়ামের কেসে হয় এর ভ্যালু 2 হবে, যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে এর ভ্যালু 3 হবে, এরকম। জি ভাইয়া বুঝছি। এখন এই ফর্মুলাটা কেমনে আসলো, এটা একটা বুঝবো আমরা। নট নেসেসারি আসলে যে বুঝতেই হবে এমন না, স্টিল মনে রাখা, ইন কেস ফর্মুলা ভুলে যাওয়া, তাও যাতে আমি একটা করে আসতে পারি। হঠাৎ করে আমি এই ফর্মুলা কেন আনলাম, জেড আসলে কি বুঝাচ্ছে, জেড এর উদ্দেশ্যটা কি? আচ্ছা, ডব্লিউ ইকুয়াল টু জেড কিউ, এটা থাক এখানে। এখন আমি একটু চিন্তা করি। হ্যাঁ হ্যাঁ, এফ তো একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে নিয়ে জেড বানানো হয়েছে আর কি।
হ্যাঁ, মানে এটা তো আসলে কিছুই না, তুমি তো এখানে যদি এভাবে দিয়ে দাও m/nf, তাহলেই তো হয়ে যাচ্ছে। তো এখানে চিন্তা করো তো, যদি এক, আচ্ছা এখানে যদি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলাম ফ্লো হয়, মানে এই ব্যাটারি দিয়ে যদি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলাম ফ্লো হয়, তখন একটা সোডিয়াম এই ইলেকট্রনের এই চার্জটা এখান থেকে নিবে, নিয়ে সোডিয়ামে কনভার্ট হবে। তার মানে আমি কি এটা বলতে পারি যে আমি যদি এই ব্যাটারি দিয়ে কিউ এর ভ্যালু 1.6 ইন্টু 10⁻⁻19 হয়, তাহলে আমি একটা সোডিয়াম অ্যাটম পাবো। এটা কি তোমরা বুঝতে পারতেছো? জি ভাইয়া। গ্রেট। তাহলে এক মোলের জন্য কতটুকু লাগবে দেখো তো একটু ক্যালকুলেট করে। এক মোল সোডিয়াম পাওয়ার জন্য আমার কত চার্জ লাগবে? অ্যাভোগাড্রোস নাম্বার ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 পরিমাণ চার্জ লাগবে না? আচ্ছা দেখো তো ভ্যালুটা কত আসে। at 96368. 96368, এটাকে রাউন্ড আপ করে ধরা হয় 96500, রাউন্ডিং আপ করে এইভাবে ধরা হয়েছে আর কি, বা ফ্যারাডে এমনি ধরছে। আচ্ছা, তাইলে ব্যাপারটা তাইলে একটু আমরা একটা লাইন এখন আমরা নিজের ইচ্ছা মতো লিখতে পারি যে এক মোল সোডিয়াম পাওয়ার জন্য, এক মোল সোডিয়ামের জন্য কিউ লাগবে হচ্ছে 96500। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। তো আচ্ছা, আমি যদি সোডিয়াম তো একটা না, আমি যদি তাহলে এক মোল ম্যাগনেসিয়াম বলি, তাহলে তার জন্য কিউ এর ভ্যালু কত? 2 ইন্টু 96500 না? কজ একটা ম্যাগনেসিয়াম তো দুইটা ইলেকট্রন নিবে। জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে আমি বলতে পারি না যে কোনো অ্যাটমের জন্য যদি আমি জেনারেলাইজড ফর্মুলা আনতে চাই, তাহলে কিউ এর ভ্যালু কত আসলে এক মোলের জন্য? কিউ এর ভ্যালু কি এনএফ বলা যায় না? এফ হচ্ছে 9,96,500 আর এন হচ্ছে মোল নাম্বার, তাহলে যে কোনো এলিমেন্টের এক মোলের জন্য কিউ ইকুয়াল টু এনএফ, এটা কি বলা যায়? Yeah. জি ভাইয়া। ওই কয়টা ইলেকট্রন নিবে? এই যে সোডিয়াম একটা দেখে 96500, ম্যাগনেসিয়াম দুইটা দেখে 2 ইন্টু, অ্যালুমিনিয়াম একটাই, অ্যালুমিনিয়াম তিনটা নিত, তাহলে এক মোল কয়টা নিবে? 3 ইন্টু এন ইন্টু এটা। তাইলে যে কোনো জিনিসেরই এক মোল আমি যদি ক্যাথোডে এক মোল পাইতে চাই, তার জন্য আমার চার্জ লাগবে হচ্ছে এনএফ। তাহলে 1 গ্রাম যদি পাইতে চাই, তাহলে চার্জ কত লাগবে? এনএফ বাই এম না? জি ভাইয়া। মাহিন কি বুঝছো এটা ভাইয়া?
ভাই NF বাই M কি 1/Z হয় না? হ্যাঁ হ্যাঁ সরি 1/z হবে। আচ্ছা এটা আমরা আপাতত বাদ দিই, জেড না আনি। তাহলে 1 কুলম নিডেড ফর এত গ্রাম, তার মানে 1 কুলম নিডেড ফর এত গ্রাম মানে আমি সেটা কি বলতে পারি? W বাই কিউ ইকুয়াল টু M বাই NF বলা যায় না? ভাই কি বলবেন? হ্যাঁ হ্যাঁ 1 কুলম নিডেড ফর এত গ্রাম প্রডিউস করতে আমার 1 কুলম লাগে এত গ্রাম প্রডিউস করতে। তাহলে W বাই কিউ ইকুয়াল টু কি আমি এই সংখ্যাটা বলতে পারি না? মানে 1 কুলম থেকে যত গ্রাম প্রডিউস হচ্ছে, W বাই কিউ মানে কি? অ্যামাউন্ট প্রডিউস পার কুলম, সেটাই কি তাহলে M বাই NF হয়ে গেল না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তো সেটাকেই আমরা W ইকুয়াল টু M বাই NF ইন্টু কিউ লিখি, যেটাকে বলা হচ্ছে সেট। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে জিনিসটা কিভাবে আসলো, মানে জেড এর ভ্যালুটা কেন M বাই NF হইলো, এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। বদরুল? হ্যাঁ বুঝলাম, তাহলে Z আর Q কি কাটাকাটি হয়ে যাবে না? না 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 কাটাকাটি হবে না। আহ, কাটাকাটি কোন জায়গাতে? না না কাটাকাটি হবে না ভাই, মানে এই লাইনটার সিগনিফিকেন্স কি আসলে, যে 1 কুলম থেকে আমি M বাই NF গ্রাম পাই, তাই না? জি ভাইয়া। তো 1 কুলম থেকে যত গ্রাম পাই এটাকে কি আমরা W বাই কিউ দিয়ে এক্সপ্রেস করতে পারি না? যে গ্রাম প্রডিউসড পার 1 কুলম, এটা তো W বাই কিউ নাকি? জি ভাইয়া। সেটা ইকুয়াল টু কি তাহলে M বাই NF? জি ভাইয়া। তো সেখান থেকেই W বাই কিউ, W ইকুয়াল টু M বাই NF কিন্তু কিউ। এত বড় একটা কনস্ট্যান্ট, মানে একটা এলিমেন্টের জন্য এই ভ্যালুটা তো কনস্ট্যান্ট, তাই না? ধরো শুধু সোডিয়ামের জন্য তো এই M এর ভ্যালু অলওয়েজ 23, N এর ভ্যালু অলওয়েজ 1। তাহলে এটাকে আমি Z এর একটা ভ্যালু বসাই দিলাম, Z দিয়ে ডিনোট করলাম। মানে একটা সিঙ্গেল এলিমেন্টের জন্য তো Z এর ভ্যালুটা কনস্ট্যান্ট, এই জন্য এটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে ডিনোট করা হচ্ছে। জি ভাইয়া বুঝছি। আমরা কিছু ম্যাথ করব। আমরা ম্যাথটা দুই ভাবেই করব, প্রত্যেকটা ম্যাথই আমরা দুই ভাবে করার চেষ্টা করব। দুইটা ওয়ে কি কি? একটা হচ্ছে আমি এত কিছু বুঝবো না, যা দেওয়া আছে W ইকুয়াল টু ZIT অথবা ZQ অথবা ওকে। তো M বাই NF ইন্টু কিউ বাই, এইভাবে প্রতিটা ম্যাথ করব। আর আরেকটা ওয়েতে করব, এটা হচ্ছে আসলে MCQ এর জন্য খুব ভালো অপশন। সিকিউ এর জন্য অনেক টিচার ফুল মার্ক দিয়ে দেয়, আবার অনেকে 2 লাইনের জন্য দিতে চায় না ফুল মার্ক। আরেকটা অ্যাপ্রোচে করবো, আর প্রতিটাই লিখে লিখে একদম বুঝে বুঝে করবো, যে এটা আসলে কিভাবে কোনটা কি আসতেছে সব বুঝে বুঝে। প্রতিটা ম্যাথ হচ্ছে আমরা এই দুইটা অ্যাপ্রোচে করবো এখন। আর করলে আরো ক্লিয়ার হবে আইডিয়া। ঠিক আছে, আচ্ছা এখন আমি জেড এর ডেফিনেশন যদি দিতে চাই, তোমাকে জিজ্ঞাসা করলো ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট এটার অর্থটা কি, তখন তুমি কিভাবে ডেফিনেশন দিবা? W ইকুয়াল টু ZQ, Z ইকুয়াল টু W বাই কিউ। তখন ডেফিনেশনটা এভাবে হবে যে 1 কুলম্ব ইলেকট্রিসিটি যদি ফ্লো করা হয়, 1 কুলম্ব ইলেকট্রিসিটি ফ্লো করা হয়, ইলেকট্রোডে যেই অ্যামাউন্ট অফ সাবস্টেন্স পাওয়া যায় সেটাই হচ্ছে তার ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। দেখো কিউ ইকুয়াল টু যখন 1, তখন Z ইকুয়াল টু W হয়ে যায়। তার মানে 1 কুলম্ব ইলেকট্রিসিটি ফ্লো হইলে ইলেকট্রোডে যত অ্যামাউন্ট পাওয়া যায় সেটাই হচ্ছে তার ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। এটা কি সবার কাছে ডেফিনেশনটা কিভাবে লিখবে সবাই কি বুঝছো? হ্যাঁ হ্যাঁ, Z ইকুয়াল টু W বাই কিউ। তার মানে ইফ কিউ ইকুয়াল টু 1, Z ইকুয়াল টু W হয়ে যাচ্ছে। তাহলে ডেফিনেশনটা কেমনে দিব? যদি
1 কুলম্ব ইলেকট্রিসিটি ফ্লো করানো হয়, তাহলে ইলেকট্রোডে যেই অ্যামাউন্ট অফ সাবস্টেন্স পাওয়া যাবে সেটাই তার ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ফর্মুলা দিয়ে করে ফেলো, কত আসে আনসার বলো। হ্যাঁ সেকেন্ডে 5.5, আর দুইটা ইলেকট্রন, এটা তো দেখতেই পারতেছো। গুলা হচ্ছে কোনো ফর্মুলা, আমরা মনে করো কোনো ফর্মুলা জানি না, হ্যাঁ আমি খালি জানি যে জিঙ্ক পাওয়া যাচ্ছে এখান থেকে। তো আমি এই কোনো ফর্মুলা না জেনে কিভাবে লাইনটা লিখতে পারি, যে আমি যদি 96,500 কুলাম ফ্লো করাই, 96,500 তো না, 2 × 96,500। আমি লাইনটা এভাবে লিখলাম যে 2 × 96,500 কুলাম যদি আমি ফ্লো করাই, তাহলে আমি কয় মোল জিঙ্ক পাবো? 1 মোল জিঙ্ক। এটা তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, তাইলে 1 কুলাম চালু করালে আমি কতটুকু পাবো? 1/2 × 96,500 মোল। আর এখানে কত? 40 আর 1.5, মানে আচ্ছা 40 × 1.5 × 3600 কুলাম যদি ফ্লো করাই, তাহলে কত মোল পাবো? 40 1.5 3600 2 × 96,500, এত মোল পাবো। আর এটাকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে আরো 65.5 মাল্টিপ্লাই করে দিই। একটু কি তোমরা বুঝছো কিনা দেখো তো। जी भैया। আচ্ছা, ভ্যালুটা সেম আসে কিনা একটু চেক করে দেখো তো। जी भैया जरूर। ঠিক আছে, এটা ক্লিয়ার তোমাদের কাছে। এবার এটা ট্রাই করো। এবার এই ম্যাথটা, আচ্ছা আমরা একটা ফর্মুলা দিয়ে ম্যাথটা করব, Q = NEF ডেফিনেটলি। বাট এটা দিয়ে করার আগে তোমরা নর্মাল মেথডে করে যাও, যেভাবে করে গেছো ততক্ষণ ধরে ওটা দিয়ে করে যাও। 3 ভাবে আমরা অ্যাকচুয়ালি ম্যাথটা করব। আমি 3 দেখাই দিই, 3টা বেটার অ্যাপ্রোচ হয়। প্রথমটা আমরা এখনো শিখি নাই, সেটা হচ্ছে Q = NEF। এখানে এনটা আবার অন্য কিছু মিন করতেছে, হ্যাঁ। এখানে যে Q = NEF, এখানে এনটা মিন করতেছে হচ্ছে কত মোল, ই মিন করতেছে কতগুলা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, সে কত ইলেকট্রন, মানে একটা অ্যাটম কতগুলা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে।
আর এফ হচ্ছে ফ্যারাডেজ নাম্বার। আচ্ছা, এই ফর্মুলা কিন্তু তোমার মুখস্থ রাখার দরকার নাই। হ্যাঁ, কেন মুখস্থ রাখার দরকার নাই বলি। এফ আসলে কি মিন করে? এফ মিন করে হচ্ছে যে যে একটা এক মোল যতটুকু চার্জ কনজিউম করে, এটাকে তো আমরা এফ বলি, তাই না? যার এন এর ভ্যালু 1, সে তার এক মোল যতটুকু চার্জ কনজিউম করে, এটাকে আমরা এফ বলে আসছি না? আচ্ছা, তাহলে চিন্তা করো যে হচ্ছে ই সংখ্যক ইলেকট্রন কনজিউম করে। ফর এক্সাম্পল ম্যাগনেসিয়ামের জন্য এফ এর ভ্যালু কত? 2f। অ্যালুমিনিয়ামের জন্য 3f। তাহলে যে ই সংখ্যক ইলেকট্রন কনজিউম করে, ই সংখ্যক ইলেকট্রন যে কনজিউম করে, তার জন্য এক মোল কতটুকু চার্জ কনজিউম করবে? এনএফ ইএফ পরিমাণ। তাহলে এন মোল কতটুকু ইলেকট্রিসিটি কনজিউম করবে? এনইএফ পরিমাণ। এটা কি সবাই বুঝতে পারছো নাকি আরেকবার বলবো? ভাই একটু আবার বলবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এক্সাম্পল দিয়ে দেখা এটা বেটার হয়। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে অ্যালুমিনিয়ামের 3 মোল, 2 মোল কত কিউ কনজিউম করবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। আচ্ছা, আজানটা শেষ হলে আমরা কন্টিনিউ করতেছি। আচ্ছা, কই জেনেছিলাম আমরা? হ্যাঁ, বলতেছিলাম কোয়েশ্চেনটা হচ্ছে অ্যালুমিনিয়ামের 2 মোলের জন্য কতটুকু কিউ লাগবে। তিনটা আলাদা আলাদা কোয়েশ্চেন। হ্যাঁ, আর একটা হচ্ছে সোডিয়ামের 3 মোলের জন্য কতটুকু কিউ লাগবে। লাস্ট হচ্ছে ম্যাগনেসিয়ামের 4 মোলের জন্য কতটুকু কিউ লাগবে। এটা হচ্ছে তিনটা আলাদা আলাদা কোয়েশ্চেন। 1 2 3। আচ্ছা, প্রথমে সোডিয়ামেরটা ক্যালকুলেট করি। চিন্তা করি সোডিয়ামের কেসে 1 মোলের জন্য কতটুকু ইলেকট্রন, কতটুকু চার্জ লাগে? এফ চার্জ না? জি ভাইয়া। তাহলে 3 মোলার জন্য কতটুকু লাগবে? 3f। শেষ। এবার আসি ম্যাগনেসিয়ামের কেসে। ম্যাগনেসিয়ামের 1 মোলের জন্য কতটুকু ইলেকট্রন লাগে, কতটুকু চার্জ লাগে? 2f। তাহলে 3 মোলের জন্য 3 ইন্টু 2 ইন্টু f। এটাও তো ক্লিয়ার, তাই না? জি ভাইয়া। এবার আসি হচ্ছে অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়ামের 1 মোলের জন্য লাগে হচ্ছে 3f। তাহলে এটা কত লিখছি? 2 মোলের জন্য লাগবে। আচ্ছা, 2 বাদ দিয়ে এটা বদলাই দিই, 5 দিলাম সাপোজ। হ্যাঁ, তাইলে কত আসলো? 5 ইন্টু 3 ইন্টু এফ। তার মানে ফর্মুলাটা সব জায়গায় দেখো সেম জিনিস না? কিউ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? এন। এখানে এন তার মোল সংখ্যা, ই প্রতিটা অ্যাটম কতগুলা ইলেকট্রন কনজিউম করে, এফ 96,500। তিনটা কেসে কি সেম জিনিস দাঁড়াচ্ছে না ঐকিক নিয়ম দিয়ে? জি ভাইয়া। সো দ্যাটস ওয়াই কিউ ইকুয়াল টু এন ইয়ার। যখন কোন একটা অ্যাটম আর কতগুলা মোল বলে দেওয়া থাকে এবং সে প্রত্যেকটা অ্যাটম কতগুলা ইলেকট্রন কনজিউম করে সেটা আমি জানি, তাহলে ইজিলি আমি বের করে ফেলতে পারবো সে কতটুকু চার্জ কনজিউম করছে। তার ভ্যালু কত হবে? কিউ ইকুয়াল টু এন ই এফ। তাহলে কি বুঝছো এটা ভাই? জি ভাইয়া বুঝছি। তাসিন, জি ভাইয়া। রাওয়াত, বজরুল, বুঝছি ভাইয়া। মাহিন বুঝছো তো না ভাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে সেম ম্যাথটা আমরা ফার্স্টে কিউ ইকুয়াল টু এন ই এফ দিয়ে করব। তো এখানে এন এর ভ্যালু কত দাঁড়াবে? এন এর ভ্যালু কত? 600 বাই 22,400 হবে না? এটা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, ই এর ভ্যালু কত দাঁড়াবে? একটা H2SO4, তার মানে কি সে 2টা ইলেকট্রন কনজিউম করবে না?
তাহলে ই এর ভ্যালু 2 আর 96,500। এটা হচ্ছে একভাবে করা একটা মেথড, এখানে শেষ। এবার আমরা আসি সেকেন্ড মেথডে। সেকেন্ড মেথডটা কিরকম? আমরা জানি w ইকুয়াল টু জেড কিউ। এখন w এর ভ্যালু কত আসলে? w এর ভ্যালু কি এটা বোঝা যাচ্ছে কিনা দেখো তো। 600। এটা যে w এর ভ্যালু, এটা কি তোমরা বুঝতে পারতেছো? হ্যাঁ 22400 কি জানি। ভাই 22,400। ওই যে 1 মোলের ভলিউম কত? 22.4 লিটার না? হ্যাঁ ভাইয়া। তাহলে এটা গেল তার ভলিউম। জেড এর ভ্যালু কত বসাবো? m বাই n f। আর কিউ এর ভ্যালু কত বের করতে চাই, সেখান থেকে আমরা কিউ এর ভ্যালু পেয়ে যাব। এটা গেল আমাদের সেকেন্ড মেথড। আচ্ছা, আর থার্ড মেথডটা একদম ঐকিক নিয়মে। আমরা এখন কোনো ফর্মুলা জানি না, আমাদের এসব নিয়ে কোনো নলেজ নাই, একদম বাংলা ঐকিক নিয়মে আমরা ম্যাথটা সলভ করার চেষ্টা করব। তাহলে আমি জানি যে 22,400 জন্য 22,400 তো 1 মোল, ঠিক আছে? তাহলে আমি এইভাবে লিখে দিব জাস্ট 22,400 মিলিলিটার পাওয়ার জন্য আমার লাগতো 2 মোল, সরি 2f। এই লাইনটা কি বোঝা যাচ্ছে? 22,400 মিলিলিটার পাওয়ার জন্য 2f পরিমাণ চার্জ লাগবে। যে 1 মোলের জন্য 2f লাগতো, 1 মোল মানে 22,400 মিলিলিটার। এটা কি বুঝছো সবাই ফার্স্ট লাইনটা? ওকে, তাহলে 1 মিলিলিটারের জন্য কত? 2f বাই 22,400। আর এখানে কত? 600 মিলিলিটার। 600 মিলিলিটারের জন্য 2f ইন্টু 600 আর 22,400। এবার তিনটা মেথড দিয়ে তোমরা একটু ভ্যালুগুলো বের করো এবং বের করে দেখো কোনটাতে কত আনসার আসে, একটু জানাও আমাকে। সেকেন্ড মেথডটা কি করলেন আবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, w ইকুয়াল টু জেড কিউ। তো w মানে কত? আমরা এভাবে লিখতে পারি না, n ইকুয়াল টু w বাই m। তাহলে w ইকুয়াল টু হচ্ছে nm, তাই না? m হচ্ছে তার মলিকুলার মাস, which is 98 সালফিউরিক অ্যাসিডের জন্য। এবং কত মোল আসলে সে? 600 বাই 22,400 মোল না? জি ভাই। বুঝছি ভাই। ওকে, আনসার গুলো আসলে একটু আমাকে বললো তিনটা। 0 মিলিলিটার থেকে 2f, এটা একটু বুঝাবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখছিলাম না যে 1 মোল, ধরো এখানে তো 1 মোল H2SO4 কয়টা ইলেকট্রন কনজিউম করতেছে? আসলে একটা H2SO4 একটা অ্যাটম, সে কিন্তু দুইটা ইলেকট্রন কনজিউম করতেছে, তাই না? হ্যাঁ ভাইয়া। তাইলে চিন্তা করি আমরা 1 মোল, তাহলে 1 মোল H2SO4 কতটুকু চার্জ কনজিউম করবে? 2f পরিমাণ না? আমরা সোডিয়ামের জন্য দেখছিলাম যেটা f, তাহলে H2SO4 এর জন্য কি সেটা 2f হয়ে যাবে না, যেহেতু দুইটা? আর 1 মোল মানে কি আসলে? 22,400 মিলিলিটার। জি ভাইয়া। এটাই। আচ্ছা ভাই, 2 নম্বর মেথডটাতে জেড এর মধ্যে এম এর ভ্যালু 98 ধরলাম কেন? ওই সালফিউরিক অ্যাসিডের মাস। শুধু হাইড্রোজেনের ম্যাচটা ধরবো না? ও চাইলে ধরতে পারো, সেই কেসে এখানেও 2 ধরবা, এখানেও 2 ধরবা, একই কথা, আলটিমেটলি ম্যাটার করে না। তুমি এখানে যত ধরবা এখানে ততই ধরবা আর কি। জি ভাই। এখন আমরা পারি বলতে, যদি আমাদের
if sufficient amount of data provide করা থাকে আর কি। আচ্ছা, দেখলাম যে ওগুলো আসলে নাই, যেগুলো আমরা হাজারি স্যারের বইতে দেখছিলাম। এই যে এই পয়েন্টটা বি নাম্বার। সো এখানে জাস্ট কিছু প্রপার্টি দিয়ে দেওয়া, এন্ড দেন হচ্ছে এই যে 4.3 যেটা কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইট, ওই আমরা যে জিনিসগুলো জানি সোডিয়াম ক্লোরিন থাকে, অ্যানায়ন অ্যানোডে যায়, ক্যাটায়ন ক্যাথোডে যায়, ওই জিনিসগুলো এখানে বলে দেওয়া, অক্সিডেশন রিডাকশনের ব্যাপার, এবং এখানেই শেষ করে দিচ্ছে। এরপর আর কিছু বলে নাই, এরপর ওরা হচ্ছে ফ্যারাডেস লতে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে।